নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একটা খুব ইম্পর্টেন্ট সাবজেক্ট নিয়ে আলোচনা করব। প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, যাদের যাদের মনে হয় বা যাদের যাদের অভ্যেস প্রথমটুকু শুনলাম, মিডিলটা একটু শুনি, শেষটা একটু শুনি, জাস্ট একটা প্রোগ্রাম ভিডিও দেখি সুমন্ত জি চৌধুরী কি করেছে একটুখানি শুনি, তোমাদের যাদের যাদের এরকম অভ্যেস আমি তোমাদের পায়ে পড়ছি, তারা কখনোই ভিডিওটা দেখবে না। তার কারণ আজকের ভিডিওর মধ্যে দিয়ে আমি যেটা বলবো এবং প্রত্যেকটা পদক্ষেপে প্রত্যেকটা লাইন আমাদের জীবনের শিক্ষাগত জায়গায় হিট করবে, আমাদের সংস্কার আমাদের কুসংস্কারকে আলাদা করবে, মনের বিকাশ করবে এবং আমরা প্রাত্যহিক জীবনে যেইটাকে আমাদের প্রতিবন্ধকতা বলে মনে করি বা যেইগুলোকে আমরা সৌভাগ্যের ইঙ্গিত বলে মনে করি, আদৌ কি সেইগুলো দুর্ভাগ্য ডেকে নিয়ে আসছে নাকি আমাদের জীবনে সৌভাগ্য নিয়ে আসছে, তাই নিয়ে কিন্তু আমি আজ আলোচনা করব। যারা যারা অত্যন্ত সিরিয়াস এবং যাদের পুরো ভিডিওটা দেখার মতন জিবি খরচ করার মতন ক্ষমতা রয়েছে, কেবল তারাই কিন্তু এই ভিডিওটা দেখবে, এই ভিডিওটা শুনবে। তাছাড়া কেউ কোনো মতেই কিন্তু এই ভিডিওটা স্কিপ করে দেখবে না, দেখারই দরকার নেই। আর যদি আমার কথা অমান্য করো তাহলে এর পরিণতি কিন্তু ভয়ঙ্কর হবে। আমি আবার বলছি, দেখবে না ভিডিওটা, কিন্তু যারা যারা ভিডিওটা দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, বুঝবে, অনুধাবন করবে। আমি বারবার ধরে বলেছি যে আমার কোনো ভিউয়ার্সের প্রয়োজন নেই, কিন্তু শিক্ষিত মনস্ক হওয়ার প্রয়োজন। এটা পরিপূর্ণভাবে আজকের ভিডিওটা একটা শিক্ষাগত ইমপ্লিমেন্টেশন, তার মূল্যায়ন করা প্রয়োজন এবং তাকে মূল্য দেওয়াটা ভীষণ প্রয়োজন। আমি তোমাদের কাছ থেকে সেটা আশা করি বলেই আজ প্রবল বৃষ্টি হচ্ছে, তার মধ্যেও গাড়ি ড্রাইভ করে এত দূরে এসেছি। তাই জন্যই স্টুডিও ভাড়া করেছি, তা না হলে চ্যানেলে আমি লাইভ অনুষ্ঠান বা চ্যানেলের অনুষ্ঠান করতে এলে আমার ওই চ্যানেলের যে পয়সা দিতে হয় তাতেই হয়ে যায়। তাছাড়াও আমি প্রচুর অর্থ দিই। এই যে অনুষ্ঠান করি সম্পূর্ণ তোমাদের জন্য, তোমাদের মধ্যে মনের বিকাশ ঘটাবার জন্য, চিন্তা শক্তিকে প্রখর করার জন্য। এবার তোমরা যারা যারা মনে করছো টাইম পাসের জন্য একবার দেখে নি অল্প 2 মিনিট, তারপরে অন্য আরেকটা জায়গায় চলে যাব, তারা কখনো দেখবে না। যদি দেখো তোমরা নিজেরাই বুঝতে পারবে তোমাদের পরিণতি আমি ভয়ঙ্কর করব। আমরা আমাদের সৌভাগ্য আমাদের দুর্ভাগ্য এর ইন্ডিকেশন হিসেবে তিলকে জেনে এসেছি, বা বলা যেতে পারে আমাদেরকে জানানো হয়েছে। সত্যি কথাই তো। আমি যদি সোশ্যাল মিডিয়া খুলি, আমি যদি অ্যাস্ট্রোলজির বই খুলি, আবার বলছি অ্যাস্ট্রোলজিক্যাল বই মানে হচ্ছে কলেজ স্কোয়ার বা কলেজ স্ট্রিটে যে বই পাওয়া যায় সেই বইগুলো। সেখানে হয়তো অনেক পজিটিভ বইও পাওয়া যায়, কিন্তু বেশিরভাগ 98% কিন্তু যে বইগুলো পাওয়া যায় সেই বইগুলোর মধ্যে ভুল ইমপ্লিমেন্টেশন, অ্যাপ্লিকেশন। এছাড়া বটবৃক্ষের নিচে চটি বইগুলো পাওয়া যায়, সেখানেও তিল এইখানে থাকলে এই হয়, ওখানে থাকলে ওই হয়। তোমরা যদি ইউটিউব ঘাঁটো, তোমরা যদি সোশ্যাল মিডিয়া দেখো, যে কোনো জায়গায় তিল আমাদের জীবনে এই নিয়ে আসছে, এইখানে তিল থাকলে এই সৌভাগ্য, এইখানে তিল থাকলে তুমি মরে গেলে শেষ। এই সমস্ত কিছু কিন্তু আমরা জেনে এসেছি। এই তিল নিয়ে আলোচনা করার আগে আরেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিষয়বস্তু নিয়ে আমি সংক্ষেপে বলবো। হাঁচি। আমি একটা পরীক্ষা দিতে যাচ্ছিলাম বা আমি একটা শুভ কাজে যাচ্ছি, হঠাৎ করে পেছন থেকে হাঁচছি। এই যে হাঁচি হলো, বাস আমার শুভ কাজ পণ্ড। কে বলল? আরে আপনাদের অ্যাস্ট্রোলজারেরাই বলেছে।
তারা কি আদৌ অ্যাস্ট্রোলজার? আমি একটা পরীক্ষা দিতে যাচ্ছি, পরীক্ষাটা এবার একদম গেল। আমি বারবার ধরে কি বলেছি, এইটা যখনই ইনফ্লুয়েন্স করে দেয়া হয়েছে যে তুমি যখন কোনো কাজে যাচ্ছ, পেছনে কেউ হাজলে তুমি অকৃতকার্য হবে, মন সেটাকে বিশ্বাস করতে শুরু করেছে। মন যখন বিশ্বাস করতে শুরু করলো, তখন আমার মানসিকতা মনোভাবের মধ্যে সেটাকে ইমপ্লিমেন্ট করে দিল। যখনই মন, মানসিকতা, মনোভাব এই তিনটে একত্রিত হয়ে গেল, তখন আমার বডি ল্যাঙ্গুয়েজ নেগেটিভ হয়ে গেল, এবং তখন আমার কর্মটাও কিন্তু নেগেটিভ ইনফ্লুয়েন্সের শিকার হয়ে গেল। সায়েন্স। এবার তোমরা বলতেই পারো, হ্যাঁ সুমন্ত বাবু বানিয়ে বানিয়ে তো খুব ছাড়ছেন, এর প্রমাণ কি? সত্যি কথাই তো, একদম সত্যি কথা। বানিয়ে বানিয়ে বলছি, হতেই পারে আমি নিজে মন ভরা কিছু লিখলাম, হতেই পারে। তাই জন্য তিল নিয়ে আমি একটা সায়েন্সের বই, পেনটা পড়ে গেল, যাই হোক, একটা সায়েন্সের বই আমি জোগাড় করেছি, এবং উচ্চশিক্ষার সায়েন্সের বই। সেই সায়েন্সের বই থেকে আমি একদম বঙ্গানুবাদ করে বলছি, ইংরাজিতে লেখা রয়েছে, ইংরাজি আমিও ঠিক বলতেও পারি না, বুঝতেও পারি না। বঙ্গানুবাদ করে ইংরাজি এই সায়েন্সের বইতে কি লেখা রয়েছে সেটা আমি পড়ছি। হাঁচি, কাশি নয় কিন্তু, আমি কোথাও বাইরে বেরোচ্ছি তখন করে কাশাটা কিন্তু নেগেটিভ ইনফ্লুয়েন্স নয়, হাঁচো করলেই কিন্তু সেটা নেগেটিভ ইনফ্লুয়েন্স। আমরা জেনে এসেছি যুগের পর যুগ, হ্যাঁ কাল থেকে কালান্তর আমরা জেনে এসেছি। সায়েন্স বলছি, এটা কোনো অ্যাস্ট্রোলজিক্যাল দিক কিন্তু নয়। আমি বারবার ধরে বলেছি যে এই যে আমরা স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করি, এই যে আমরা কালপুরুষ ছক ক্রিয়েট করি, বেসড অন পিওর সায়েন্স, বেসড অন পিওর সায়েন্স, সেখানে কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল কোনো সায়েন্স নয়, অ্যাস্ট্রোলজিক্যাল কোনো ম্যাথ নয়, অ্যাস্ট্রোলজিক্যাল কোনো ক্যালকুলেশন নয়, পিওর সায়েন্স, পিওর ম্যাথ, পিওর ক্যালকুলেশনের কথাই বলেছি। তাহলে যদি আমি একদম পিওর সায়েন্স এবং উচ্চশিক্ষার সায়েন্স দেখি, সেখানে বলছে হাঁচি সাধারণত ঘটে যখন বিদেশি কণা বা পর্যাপ্ত বাহ্যিক উদ্দীপক অনুনাসিক চুলের মধ্যে দিয়ে নাকের মিউকোসায় পৌঁছয়। এটি হিস্টামিনের মুক্তিকে ট্রিগার করে, যা নাকের স্নায়ুকোষ গুলিকে জ্বালাতন করে, যার ফলে ট্রাইজেমিনাল নার্ভ নেটওয়ার্কের মাধ্যমে হাঁচি শুরু করার জন্য মস্তিষ্কে সংকেত পাঠায়। আমি চোখে একটু কম দেখি, এখানে আলোর একটু কম রয়েছে, বইটা ঠিক মতন দেখতে পাচ্ছি না, তাই বোঝাতে পারলাম। আরেকবার বলছি, ভালো করে শোনো। হাঁচি সাধারণত ঘটে যখন বিদেশি কণা বা পর্যাপ্ত বাহ্যিক উদ্দীপক অনুনাসিক চুলের মধ্যে দিয়ে নাকের মিউকোসায় পৌঁছয়। এটি হিস্টামিনের মুক্তিকে ট্রিগার করে, যা নাকের স্নায়ুকোষগুলিকে জ্বালাতন করে, যার ফলে ট্রাইজেমিনাল নার্ভ নেটওয়ার্কের মাধ্যমে হাঁচি শুরু করার জন্য মস্তিষ্কে সংকেত পাঠায়। হাঁচি ফুসফুস থেকে নাক ও মুখের মধ্যে দিয়ে বাতাস বের করে দেওয়ার একটি আধা নিয়ন্ত্রিত খিঁচুনি উদ্রেককারী প্রক্রিয়া, যা সাধারণত নাসিকা গহ্বরে বাহ্যিক কোনো যন্ত্রণাদায়ক পদার্থ প্রবেশের কারণে হয়ে থাকে। লাস্টে একটু ভালো করে শোনো কি বলছে। হাঁচি ফুসফুস থেকে নাক ও মুখের মধ্যে দিয়ে বাতাস বের করে দেওয়ার একটি আধা নিয়ন্ত্রিত খিঁচুনি উদ্রেককারী প্রক্রিয়া, যা সাধারণত নাসিকা গহ্বরে বাহ্যিক কোনো যন্ত্রণাদায়ক পদার্থ প্রবেশের কারণে হয়ে থাকে। বুঝতে পারলাম? তাহলে এই যে কথাগুলো তুমি শুনলে, সেখানে আমাদের নাকের মধ্যে কোনো জীবাণু বা কোনো পদার্থ যেটা আমাকে যন্ত্রণা দিচ্ছে, যেটা আমাকে কষ্ট দিচ্ছে, বা আমরা নাকের মধ্যে সুসু সুসুর করছে, তার মানে ভেতরে যে ডিস্টারবেন্স হচ্ছে, সেই ডিস্টারবেন্সকে কিওর করার জন্যই কিন্তু এই যে বাতাসটা যেটা ফুসফুস থেকে বেরোচ্ছে, যেগুলো আমি বললাম, এই যে নিষ্কাশিত হয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে,
এবং এই চাপের মধ্যে দিয়েই কিন্তু আমাদের ভেতরে যে যন্ত্রণাদায়ক নেগেটিভ পদার্থ, জীবাণু, বীজাণু, হোয়াটএভার যাই বলো, পদার্থ যাই বলো, সেটা কিন্তু নিষ্কাশিত হয়ে যাচ্ছে। তোমরা তো সচেতন, তোমরা মানসিক ভাবে তো শিক্ষিত, সবসময় যে ডিগ্রি দিয়ে বিরাট শিক্ষিত হতে হবে নট নেসেসারি। তোমরা আমাকে বুঝিয়ে দাও, বা আমার 9903136903 আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, সেই হোয়াটসঅ্যাপে তোমরা আমাকে লিখে জানিও যে এর মধ্যে দিয়ে আমার যে প্রবলেমটা ক্রিয়েট হচ্ছে, সেই প্রবলেমটা কিন্তু আমি কি করছি, অ্যারাইজ করছে না, ডিক্রিজ করছে, এবং সেটা কিন্তু আলটিমেট সলভ হয়ে যাচ্ছে। তাহলে আমি যখন কোনো কাজ করতে যাচ্ছি, আমি যখন কোনো পরীক্ষা দিতে যাচ্ছি, আমি যখন কোনো স্পেশাল মানুষের সাথে দেখা করতে যাচ্ছি, তখন এই যে পেছন থেকে যখন এই হাঁচিটা হচ্ছে, সেটা আমাকে কিভাবে, আমার যে জানা, কারণ আমি যখন পরীক্ষা দিতে যাচ্ছি, যদি আমি ভালো করে পড়াশোনা না করি, তাহলে আমি এমনিতেও কিন্তু খারাপ পরীক্ষা দেব। তাহলে আমি যখন একদম পুরোপুরি তৈরি হয়ে যে কাজে যাচ্ছি, সে কাজে যাওয়ার উপযুক্ত হয়ে যখন আমি কোনো কাজে যাচ্ছি, তখন হাঁচি কি করে, কিভাবে আমার কনফিডেন্সকে ডাউন করে দিচ্ছে। স্বামী বিবেকানন্দ একটি কথা বলেছিলেন, কুসংস্কার হচ্ছে সামাজিক পরিবর্তনের অসুষ্ঠু গঠন রীতি। সামাজিক পরিবর্তনের অসুষ্ঠু গঠন রীতি যেটা, সেটাকেই বলা হয় কুসংস্কার। আমাদের আজকে 2024 দাঁড়িয়ে আমরা সব দিক দিয়ে যান্ত্রিক ভাবে উন্নত হচ্ছি এবং কুসংস্কারকে মানব না। তাই জন্য আমরা গুরুজনদেরকে সম্মান করা বন্ধ করে দিয়েছি, স্বাধীন হয়ে গেছি, সবার সামনে সিগারেট খাচ্ছি, মদ খাচ্ছি, বেলের লাপানা করছি, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করছি। কিন্তু স্টিল নাও আজকে যেই মানুষটা, সেটা পুরুষ হোক নারী হোক, নিজেকে স্বাধীন বলে দাবি করছে, সে কিন্তু এই কুসংস্কারে আচ্ছন্ন। কোনো একটা কাজ করতে যাচ্ছে, সত্যি ঘন্টার লোক একটা পেছন থেকে হাঁটছে বললো, সে কিন্তু সেটাকে বিশ্বাস করছে। এবং বিশ্বাস করার ফলে কি হচ্ছে, আমার মন যখন সেটাকে মেনে নিচ্ছে, তখন আমার মানসিকতা এবং মনোভাবের মধ্যে পরিবর্তন চলে আসছে, আমি পারবো না। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে যেখানে মানুষ এত উন্নত, সেখানেও কিন্তু কুসংস্কারের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে সে তার মানসিকতা, মনোভাবকে ডিক্রিজ করে ফেলছে, এবং তার ফলে তার বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যাচ্ছে। যখন মন, মানসিকতা, মনোভাব, বডি ল্যাঙ্গুয়েজ পরিবর্তন ঘটে যায়, তখন কিন্তু নেগেটিভ কর্ম করতে আমরা শুরু করি, বা আমাদের কনফিডেন্সের যে জায়গাটা, সেটা ল্যাক করে যায়, সেটা কিন্তু ডিক্রিজ হয়ে যায়। তাই জন্য জানা জিনিস ভুল করে আসছি, বা একটা সঠিক মতন যদি আমি কাজ করতে পারতাম, মানুষের সাথে কানেক্ট করতে পারতাম, আজকের দিনটা আমার শুভ হতো। কিন্তু আমি ধরেই নিয়েছি আজকের দিনটা আমার অশুভ হবে। তাই জন্য আজকের দিনটাকে আমার কর্মের মধ্যে দিয়ে আমি অশুভ বা আনসাকসেসফুল করে তুললাম। আমার অনুষ্ঠানটা দেখাটা কেবল তোমাদের কাজ নয়, আমি বারবার ধরে বলেছি, সাবস্ক্রাইব করাটাই কেবল কাজ নয়, আমার অনুষ্ঠানটাকে দেখে ভালো মতন চিন্তা করাটা, এবং চিন্তা করে যেটাকে যথার্থ মনে হচ্ছে নিজের জীবনে ইমপ্লিমেন্ট করাটা ভীষণ প্রয়োজন, ভীষণ ভীষণ এবং ভীষণ প্রয়োজন। এই হাঁচিটা জাস্ট আমি বললাম। এইবার আমি বলবো তিল। তোমার নাকের উপর তিল, তাহলে তোমার এই হবে। পুরুষ মানুষের বাঁ চোখের উপর তিল, তাহলে সারা জীবন তুমি অসুখী থাকবে। তুমি তোমার ঠোঁটের উপর তিল, তার মানে তুমি চরিত্রহীন হবে। পেটের মধ্যে তিল, তাহলে তুমি পেটুক হবে। এই যে নানান কথা আমরা বলি, এবং আমার খুব ক্লোজ যারা স্টুডেন্ট, তারা পর্যন্ত দেখেছি এই তিলকে মারাত্মক ভাবে মানে। স্যার দেখুন আমার এখানে তিল, তার মানে কিন্তু আমার এইটা হবে। তারা কিন্তু এই তিলকে বিশ্বাস করে এসছে, তিলকে মেনে এসছে। এবং আমি আবার বলছি, এই তিলকে মানার জন্য কিছু অপদার্থ কুলাঙ্গার, তোমরা তাদেরকে অ্যাস্ট্রোলজার বলছো, আমি বলি না। আমি বলি সমাজ বিরোধী, আমি বলি অশিক্ষিত, আমি বলি নিমক হারাম। তার কারণ একটা সাবজেক্টকে কিভাবে কলুষিত করে দিচ্ছে, কিভাবে পার ডে তারা কুসংস্কার ছড়াচ্ছে,
ঘরে, পাড়ায়, সমাজে, রাষ্ট্রে, দেশে কুসংস্কারে আচ্ছন্ন হয়ে যাচ্ছি আমরা তাদের জন্য। এখান থেকে কিন্তু কেবল অশিক্ষিতরা দায়ী তা নয়, শিক্ষিতরাও ভীষণ রকমের দায়ী। তার কারণ যেটাকে তারা মেনে নিচ্ছে সেটা আদৌ বিশ্বাস করছে, কেননা বিশ্বাস মানে পরীক্ষার দ্বারা প্রমাণিত সত্য যাহা, সেই জায়গাটাই কিন্তু তারা আসছে না। তারা শুনছে, শুনে মেনে নিচ্ছে। এবং বিশেষ করে আমরা শুনে মেনে নিই নেগেটিভ ইনফ্লুয়েন্সকে, পজিটিভ ইনফ্লুয়েন্সকে কিন্তু মানে আমরা শুনলে মেনে নিই না। তুমি যদি নিজে চেষ্টা করো তুমি জিতবে, এটা তো পজিটিভ ইনফ্লুয়েন্স, এটাকে আমরা মেনে নিই না। শোনো, তোমার দ্বারা কিছু হচ্ছে না, ওইখানে চলে যাও, মানত করো, সবকিছু হয়ে যাবে, এইটাকে আমি মেনে নিই। এটা তো সম্পূর্ণ কুসংস্কার, এটা তো সম্পূর্ণ নেগেটিভ ইনফ্লুয়েন্স। যেখানে গিয়ে মানত করে চাইতে বলছে, তিনি নিজেই বসে আছে যে আমার বেটাগুলো কর্ম করুক, কর্ম করুক, কর্ম করুক, তাই না? অথচ তারাই কিন্তু কর্মফর্ম বন্ধ করে চলে গেল, বাঁচাও বাঁচাও বাবা, লোকনাথ বাবা বাঁচাও বাবা, এখন শ্রাবণ মাস চলছে, হে শিব ঠাকুর বাঁচাও, তারপর দুর্গা ঠাকুর বাঁচাও, লক্ষ্মী ঠাকুর বাঁচাও, কালী ঠাকুর বাঁচাও, গণেশ ঠাকুর বাঁচাও, সরস্বতী ঠাকুর বাঁচাও, এবার বাঁচাও 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 বাঁচাও, সারাক্ষণ বাঁচাও সাধু বাবা, বাঁচাও গুরুদেব, বাঁচাও ঈশ্বর। আসলে ভেতরেই বসে রয়েছে আমার ঈশ্বর, ভেতরেই বসে রয়েছে সর্বশক্তিমান সেই প্রাণ, তার দিকে কখনো আমি কনসেন্ট্রেট করছি না, তাকে কখনো আমি জাগরিত করছি না। আমি নিজের কিচ্ছু বলবো না। আবার চলে আসি, তিল, তিলের সৃষ্টি হচ্ছে কি করে, সায়েন্স কি বলছে, এক সেকেন্ড, অনেক কাগজপত্র রয়েছে, সায়েন্স কি বলছে একটু দেখে নেওয়া যাক। আবার বাংলায় বলছি, ইংরেজিতে বললে আমি নিজেই বুঝতে পারবো না, ইংরেজিটা পড়তেও পারবো না, অনেক মানুষ আছে ইংরেজিটা বুঝতে পারবে না, সবাই তো আর মানে বিদেশি ভাষাটা রপ্ত করতে পারেনি, অনেকে আমার মতোই মানে কোন রকমে বাংলা বলে চালায়, তারা হিন্দিও বোঝে না, ইংরাজিও বোঝে না। তাহলে নরমালি যদি লক্ষ্য করা যায়, গায়ের রং নির্ভর করে ত্বকের বিশেষ কোষ মেলানোসাইট এর পরিমাণের উপর। কি বললাম? গায়ের রং নির্ভর করে ত্বকের বিশেষ কোষ মেলানোসাইট এর পরিমাণের উপর। কখনো কখনো কোথাও কোথাও মেলানোসাইট ক্লাস্টার হিসেবে তৈরি হয় বা জমে যায়, সেই স্থানে একটি বিন্দু হিসেবে ফুটে ওঠে, তখন সেই বিন্দুটিকেই বলা হয় তিল। আবার পড়ছি, গায়ের রং নির্ভর করে ত্বকের বিশেষ কোষ মেলানোসাইটের পরিমাণের উপর। এটা আমরা সবাই জানি। কখনো কখনো কোথাও কোথাও মেলানোসাইট ক্লাস্টার হিসেবে তৈরি হয় বা জমে যায়। যখন এই ক্লাস্টার হিসেবে তৈরি হয় বা জমে যাচ্ছে, সেই স্থানে কিন্তু তখন ত্বকের উপর বিন্দু হিসেবে ফুটে ওঠে, একটা বিন্দু হিসেবে ফুটে উঠছে। এই যে বিন্দুটাকেই কিন্তু আমরা বলছি তিল। বুঝতে পারলাম? এইবার যদি খুব ভালো মতন দেখা যায়, তাহলে মেলানিন বা মেলানোসাইট, মেলানোসাইট একটা কোষ, মেলানিনকে হরমোন বলা হয়। তাহলে এর রাসায়নিক যে সূত্রটা রয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তার সাংকেতিক চিহ্নটা কি? আবার বলছি, যারা সায়েন্স পড়ছো তারা তোমরা সার্চ করেও দেখে নিতে পারো, C18H10N2O4। তার মানে পিওর সায়েন্স। এটা বললাম এই কারণের জন্য, এর মানেটা তো আমিও বুঝি না, কিন্তু বললাম এই কারণের জন্য এই রাসায়নিক সূত্রটা, যাতে যারা তোমরা উচ্চ শিক্ষায় শিক্ষিত, সায়েন্স পড়েছো বা সায়েন্স পড়ছো, তারা তোমরা দেখতে পারো যে আমি কথাটা বললাম সেটা কোনো অ্যাস্ট্রোলজিক্যাল বই থেকে নয়, পুরোটাই কিন্তু একটা সায়েন্সের বই থেকে, সায়েন্টিফিক নয়, পিওর সায়েন্সের বই থেকে। এইবার খুব ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং জায়গা যেটা হচ্ছে, এই যে আমি মেলানিন হরমোনের কথা বললাম, এই মেলানিন হরমোন কিন্তু পিটুইটারি গ্রন্থি থেকে বিচ্ছুরিত হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়, পিটুইটারি গ্রন্থি থেকে আলাদা হয়ে যায়। এই যে মেলানিন হরমোন, এই মেলানিন হরমোনকে কিন্তু কেন্দ্রিক হরমোন বলা হয়। এইবার আমি অ্যাস্ট্রোলজিতে চলে আসি।
আমরা কেন্দ্র মানে 1 4 7 10 কে সবসময় দেখি, এবং আমি যখন প্রেডিকশন করি বারবার ধরে একটা গ্রহকে কেন্দ্র ধরে 1 4 7 10 ক্যালকুলেশন করি, অন্তত কয়েক হাজার, কয়েক লক্ষ, কয়েক কোটি বার এটা আমি করে ফেলেছি, তোমরা নিশ্চয়ই জানো। সে আমি লাইভ অনুষ্ঠানই করি, সে আমি অনলাইন প্রেডিকশন করি, সে আমি অ্যাস্ট্রোলজি নিয়ে কোনো আলোচনা করি, যখন আমি প্রেডিকশন করি তখন কিন্তু এই 1 4 7 10 কে আমি হিট করি। এবার ব্যাপার যেটা হচ্ছে, এই যে মেলানিন, এবার সায়েন্সে চলে আসে, এটা অ্যাকচুয়ালি কি? কেননা এইটাকে যদি আমি না জানি, যেহেতু বারবার ধরে বলেছি যে হরমোন রিপ্রেজেন্ট করে আমার গ্রহগুলোকে, প্ল্যানেটগুলোকে, বা প্ল্যানেট রিপ্রেজেন্ট করে আমার দেহের হরমোনগুলোকে, কখনো আকাশের মধ্যে সেই হরমোন দ্বারা অ্যাস্ট্রোলজিক্যাল ক্যালকুলেশন করা হয় না। এবার সায়েন্স, পিওর সায়েন্স এবং অ্যাস্ট্রোলজিকে যদি আমি মেলাই, একটু কঠিন নাম, তাহলে আমি যেটা দেখতে পাচ্ছি, মেলানিন হচ্ছে অ্যামিনো অ্যাসিড অরেক্সিজেনিক হাইপোথ্যালামিক পেপটাইড। আবার বলছি, উচ্চারণ করতে অসুবিধা হচ্ছে, আবার বলছি, মেলানিন অ্যাকচুয়ালি হচ্ছে অ্যামিনো অ্যাসিড অরেক্সিজেনিক হাইপোথ্যালামিক পেপটাইড। তাহলে কেবল কেন্দ্রিক হরমোন বললেই কিন্তু চলবে না, অ্যাকচুয়ালি মেলানিন হচ্ছে এইটা। এবার পিটুইটারি গ্রন্থি থেকে কিন্তু এ বিচ্ছিন্ন হয়ে যায়, বা পিটুইটারি গ্রন্থি থেকে বিচ্ছুরিত হয়ে যায়, এ কিন্তু পিটুইটারি গ্রন্থির মধ্যেই কখনো থাকে না। পিটুইটারি গ্রন্থি এমন একটা গ্রন্থি যেটা হরমোনাল ফাংশন করতে ডাইরেক্ট সক্রিয়তা প্রদান করে প্রত্যেকটা হরমোনকে, এটা আমরা সবাই জানি। এবার যখন সেখান থেকে ছিটকে বেরিয়ে যাচ্ছে বা সেখান থেকে সে বেরিয়ে যাচ্ছে, তখন মেলানিন কখনো কোনোভাবেই ডাইরেক্ট হরমোনের যে কাজ, সেই কাজটা আমার শরীরের মধ্যে কিন্তু করতে পারছে না। বোঝাতে পারলাম? কিন্তু মনে রাখার দরকার আছে, মেলানিন যেহেতু একটি হরমোন এবং হরমোনের ফাংশন থাকে, এবং সেই ফাংশনটা পরিপূর্ণ করে সে ডিস্ট্রয় হয়ে যায়, আবার সে কিন্তু সৃষ্টি হয়। এই ডিস্ট্রয় এবং সৃষ্টি হওয়ার ব্যবধান 41 দিন, তাই জন্য 41 দিন পর 42 দিন অন্তর অন্তর স্পট ইমপ্লিমেন্টেশন সব চেঞ্জ হয়। সায়েন্স, সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি। তাহলে মেলানিন এমন একটি হরমোন, কেননা মেলানিনের কোনো না কোনো রিফ্লেকশন আমার গ্রহের কোনো না কোনো প্ল্যানেটের মধ্যে আসবেই আসবে। কিন্তু মেলানিন যেহেতু ডাইরেক্ট হিট করতে পারছে না, যেহেতু কিন্তু সে সাপোর্টিভ হরমোন হয়ে থেকে যাচ্ছে, যেহেতু পিটুইটারি গ্রন্থির মধ্যে তার বাস নয়, সেখান থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, সেখান থেকে বিচ্ছুরিত হয়ে যাচ্ছে, তাই জন্য মেলানিন এমন একটি হরমোন, সেই হরমোনটি আমাদের শরীরের মধ্যে যে হরমোনের ফাংশন, তার যে কোনো একটি হতে পারে, দুটি হতে পারে, 5টি হতে পারে, 4টি হতে পারে, যে কোনো হরমোনকে কিন্তু তার কর্ম করতে সাহায্য করছে। হরমোনের যে ক্যালকুলেশন, হরমোনের যে কাজ, সেই কাজে কিন্তু সে নিযুক্ত হয়ে যাচ্ছে। যখন মেলানিন কোন হরমোনের কে ইনফ্লুয়েন্স ক্রিয়েট করছে, প্রত্যেকটাকে নয় কিন্তু, যেই কাজটাকে সে ইনফ্লুয়েন্স ক্রিয়েট করছে, হরমোনটাকে সে ইনফ্লুয়েন্স ক্রিয়েট করছে, তখন সেই হরমোনটা যদি পজিটিভ ইনফ্লুয়েন্স আমার শরীরে মানে ইনফ্লুয়েন্স করে, পজিটিভ ভাবে যদি কাজ করে, তাহলে কিন্তু মেলানিন পজিটিভ হয়ে যাচ্ছে। কেননা হাইপোথ্যালামিক পেপটাইড কিন্তু এটা, তাই জন্য পজিটিভ হয়ে যাচ্ছে। আর যদি নেগেটিভ ভাবে আমার কোন হরমোনের সাথে সম্পর্ক ক্রিয়েট হচ্ছে, সাপোর্টিভ হরমোন, এবার যখনই নেগেটিভ কাজ করছে সেই হরমোনটা, তখন কিন্তু এই মেলানিন নেগেটিভ হয়ে যাচ্ছে। কারোর সাথে কি মিল খুঁজে পাচ্ছেন? এখনো চিন্তা করুন, কারোর আমার যে গ্রহের অবস্থান, গ্রহ নিয়ে যে আলোচনা করি, সেখানে কি কোথাও মিল খুঁজে পাওয়া যাচ্ছে? এইবার চলে আসি সবচেয়ে বড় কথা, এই যে অ্যামিনো অ্যাসিড অরেক্সিজেনিক হাইপোথ্যালামিক পেপটাইড, এটা কিন্তু সব সময় ইনফ্লুয়েন্স ক্রিয়েট করে ক্যাটেকোলামাইন
ও ফেনাথ্যালামিন এর পরিবারকে। এই যে ক্যাটেকোলামাইন ও ফেনাথ্যালামিন, এই যে পরিবার, এই পরিবারটা পুরোটাই কিন্তু নিউরোট্রান্সমিটার, যেটার দ্বারা কিন্তু হিট করছে কোথায়? আমার মস্তিষ্কের হরমোনে, অর্থাৎ ডোপামিন হরমোনে। কতটা সায়েন্স! তাহলে মেলানিনের সক্রিয়তার উপর, মেলানিনের সাপোর্টের উপর, মেলানিনের কর্মের উপর আমার কিন্তু ডোপামিন পুরোপুরি নিয়ন্ত্রিত হয়ে যাচ্ছে। যেহেতু কিন্তু নিউরোট্রান্সমিটার, সেখান থেকেই আমার স্যাটিসফ্যাকশনের জায়গাটা আসছে। এবং সেই কারণের জন্যই কিন্তু বলা হচ্ছে মেলানিন এমন একটি হরমোন, যেই হরমোনটি রিপ্রেজেন্ট করে আমার তিলকে। তার মানে আমাদের শরীরে যে তিল রয়েছে, সেই তিলগুলোকে কিন্তু রিপ্রেজেন্ট করছে মেলানিন। তাহলে মেলানিনের ফাংশন, হরমোন এবং গ্রহের যে একত্রীকরণ বা রিপ্রেজেন্ট করা, সেখান থেকে পরিষ্কার মেলানিন কেতুকে রিপ্রেজেন্ট করে। কেননা কেতু এমন একটা গ্রহ, মেলানিন এমন একটা হরমোন, যে কিন্তু ডাইরেক্ট ক্যালকুলেশনে সক্রিয় হতে পারে না। গ্রহ সবসময় রিপ্রেজেন্ট করে হরমোনকে, কিন্তু মেলানিন যেহেতু কোনো হরমোন নয়, মানে সাপোর্টিভ হরমোন হয়ে গেল, পিটুইটারি গ্রন্থি থেকে বিচ্ছুরিত হয়ে, বিচ্ছিন্ন হয়ে, তাই জন্য কেতু, আমি কি বলেছি, কেতু এবং রাহু, আজকে রাহুকে নিয়ে আলোচনা করছি না, কেতু এবং রাহু হচ্ছে সাপোর্টিভ প্ল্যানেট, ক্যালকুলেটিভ প্ল্যানেট, ছায়া প্ল্যানেট বলা হয়। তাদের নিজেদের কোনো ক্ষমতা নেই, মেলানিনের নিজের কোনো ক্ষমতা নেই ডাইরেক্ট ভাবে হরমোনাল ফাংশনে। কেতু যেই গ্রহের সাথে যেই বসে থাকে, বা যেই ঘরের অধিপতি গ্রহের ঘরে বসে থাকে, অধিপতি গ্রহ যদি স্ট্রং হয়, তাহলে কেতু স্ট্রং হয়ে যায়। অধিপতি গ্রহ যদি দুর্বল হয়ে যায়, বা যেই গ্রহের সাথে বসে আছে সেই গ্রহ যদি দুর্বল হয়ে যায়, তাহলে কেতু দুর্বল হয়ে যায়। মেলানিন সেম ফাংশন করে। দিস ইজ কল্ড সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি। তাহলে এই মেলানিন যে তিলকে রিপ্রেজেন্ট করছে, কিভাবে তিল হয়, সেখানে মেলানিন হরমোনের কি ফাংশন, পুরোপুরি যেমন বোঝালাম। তাহলে মনে রাখা দরকার, এই তিল কখনো আমাদের ডাইরেক্ট কোনো কর্মকে, আমার জীবনে আমি সুখী হব, আমি ভীষণ খাদ্যরসিক হব, আমি আমার পায়ে তিল আছে মানে কর্ম করব, বা এই যে আমরা তিল থাকা মানে ডাইরেক্ট নেগেটিভ বা ডাইরেক্ট পজিটিভ করে দিই, কখনো তিলের ক্ষমতা নেই যে কোনো কিছুকে ডাইরেক্ট ইন্ডিকেট করবে। তিল এমন একটি জিনিস, দেখা গেল আমার মস্তিষ্কের মধ্যে তিল রয়েছে, পেছনের সায়েন্সটা বোঝালাম পুরোটা। তাহলে এইবার মস্তিষ্ককে যদি আমি ব্যবহার করি, তাহলে তিলের ফাংশন পজিটিভ হবে, মেলানিন, এবং আমি পরিষ্কার যেই হরমোনের কথাগুলো বললাম সেইগুলো সক্রিয় হয়ে উঠবে, ডোপামিন সক্রিয় হয়ে উঠবে, তখন আমার মস্তিষ্কের শ্রী বৃদ্ধি করবে। আমার পায়ে মেলানিন রয়েছে, এইবার আমি কর্ম করছি, এইবার আমি দৌড়চ্ছি, এইবার পা দিয়ে কোনো কর্ম করছি, সেটা পজিটিভ হয়ে উঠবে, নেগেটিভ হয়ে উঠবে, পুরোপুরি আমার কর্মের মধ্যে দিয়ে। তার কারণ মেলানিন যাকে রিপ্রেজেন্ট করছে সেই তিল, বা মেলানিন যাকে রিপ্রেজেন্ট করছে সেই কেতু, তার নিজস্ব পাওয়ার বলে কখনো কিছু থাকতে পারে না। বুঝাতে পারলাম? তাহলে কখনো কোন তিল, আমার হাতে তিল আছে, আমার ডান হাতে তিল আছে, বাম হাতে তিল আছে, এইখানে তিল থাকলে ওই থাকে, এই থাকে ওই থাকে। আপনারা সোশ্যাল মিডিয়া খুললে একদম মানে হাজার হাজার লক্ষ লক্ষ এরকম ভিডিও পাবেন। এরা প্রত্যেকে 420, প্রত্যেকে 420। যারা যারা বলছে, যারা যারা এই তিলকে বিশ্বাস করছে, আজকে চ্যালেঞ্জ করে গেলাম, যদি মানুষের বাচ্চা হও এবং যদি শিক্ষিত হও, আমার সাথে সম্মুখ সমরে তোমরা কিন্তু উত্তীর্ণ হও। আমার সামনে এসে সাধারণ জনগণকে বুঝিয়ে যাও, সত্যি সত্যি তিলটা এখানে থাকলে শুক্র খারাপ হয়ে যাবে, বা এখানে থাকলে ভালো হবে, আমার কপালে থাকলে খারাপ হবে বা ভালো হবে, গালে থাকলে খারাপ হবে বা ভালো হবে। কেন হবে? কিসের জন্য হবে? কি কারণের জন্য হবে?
এর পুরো সায়েন্টিফিক ব্যাখ্যা দিয়ে যাও। আর যদি না পারো তাহলে অ্যান্টি সোশ্যাল কাজকর্ম করো না, কুসংস্কার ছড়িও না। সামান্য কিছু ভিউজ পাওয়ার জন্য, ইউটিউব থেকে অর্থ উপার্জনের জন্য একটা সমাজকে, একটা রাষ্ট্রকে, একটা দেশকে, একটা পরিবারকে, একটা মানুষকে শেষ করে দিও না। আজকের মতন এটুকুই। নমস্কার।